এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা এসএসসি কনস্টেবলের যে প্রিভিয়াস ইয়ারে পরীক্ষা হয়েছিল তার একটি সেট নিয়ে আসবো। মানে 2024 তো বিভিন্ন ধাপে তো পরীক্ষা হয়, যেহেতু অনলাইনে পরীক্ষা হয়, সেরকম একটি সেট যেটা প্রিভিয়াস ইয়ার এসেছিল তা নিয়ে আসবো। যেহেতু এসএসসি কনস্টেবল পরীক্ষার সামনে রয়েছে, এই জন্য কি প্রিভিয়াস ইয়ারতে আমাদের করা দরকার কি কি অঙ্ক এসেছে বা কি টাইপের কি অঙ্ক এসেছে, কারণ ওই টাইপের অঙ্ক আমরা কি যদি করে যাই তাহলে কি পরীক্ষায় কি ফুল মার্কস পাওয়ার কি সম্ভাবনা কি বেশি থাকে, কারণ লেভেল একটা বোঝা দরকার যে পরীক্ষায় কি টাইপের কি অঙ্ক আসে। প্রথম অঙ্ক কি বলেছে, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 5 এবং 175, তবে দুটি সংখ্যার অনুপাত 5:7 হলে দুটি সংখ্যার মধ্যে বড়টি কত। মানে দুটি সংখ্যার গসাগু দেওয়া রয়েছে, গসাগু মানে HCF, তার মান কত দেওয়া রয়েছে 5, এবং লসাগু LCM যাকে আমরা বলি তা দেওয়া রয়েছে 175 গেল। আর দুটি সংখ্যার অনুপাত কত দেওয়া রয়েছে 5:7। আমরা জানি যদি কোনো সংখ্যা অনুপাতে থাকে আমরা কি f(x) ধরতে পারি, তাহলে একটি সংখ্যা আমাদের কত 5x, তাহলে অপর সংখ্যা আমাদের কত 7x। এখন তোমাকে লক্ষ্য করতে হবে কি কি প্রোভাইডেড হলো গসাগু প্রোভাইডেড আর লসাগু, তুমি যে কোনো ইচ্ছা তোমার একটা করে নাও। মনে করো 5x 7x এদের গসাগু দেওয়া রয়েছে, তাই আমি গসাগু করবো, লসাগুও করতে পারি। গসাগু করা সহজ বেশি, যে 5x আর 7x এর আমরা কি গসাগু করবো। গসাগু মানে কি যেটা মিললো কোনটা, তাহলে x হলো আমাদের গসাগু। এই গসাগুর ভ্যালুই কত 5, তাহলে x এর মান কত আমরা বলতে পারি 5। তাহলে একটি সংখ্যা কত হবে, তাহলে x এর মান যদি 5 তাহলে 5 5 কত 25, তাহলে আরেকটি সংখ্যা কত হবে 5 7 কত 35। এখন কন্ডিশনে দাও কি বলেছে, দুটি সংখ্যার মধ্যে বড় কোনটি, বড়টি হলো আমাদের 35, তাহলে 35 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। আমরা এটা লসাগুর সাহায্যে করতে পারতাম, 5x 7x তখন কি লসাগু করা হতো, তখন কি 175 সাথে আমাকে কি করতে হতো তুলনা করতে হতো। দুটি সংখ্যার যোগফল 40 এবং তাদের পার্থক্য কত 20, তবে তাদের গুণফল করো। দুটি সংখ্যার যোগফল তাহলে x + y = 40, আর পার্থক্য মানে বিয়োগফল x - y = 20। এখন তাদের গুণফল আমাকে নির্ণয় করতে হবে, অর্থাৎ x × y এর মান কত হবে তা আমাকে নির্ণয়। তোমাদের একটা জিনিস বলে রাখি, যদি এরকম মানে করে যোগ থাকে x + y = 40, x - y = কত 20, তাহলে দেখো আমরা কি করতে পারি, এটাকে মনে করো 1 নং ইকুয়েশন ধরবো আর এটাকে 2 নং ইকুয়েশন ধরবো। এই দুটো ইকুয়েশন সলভ করে x আর y এর মান বের করে গুণ করে দেবো, এই হলো প্রসিডিউর। তখন প্লাস আর মাইনাস থাকবে একই সংখ্যা x + y x, তখন x এর মানটা কিভাবে বের করবো, ডাইরেক্ট দেখো x এর সামনে কি চিহ্ন প্লাস, এই x এর সামনে কি চিহ্ন x, তার কি দুটোই প্লাস না, এটা যোগ করবো। তখন 40 আর 20 কত 60, থাকে 2 দিয়ে ভাগ, তাহলে কত হবে 30। তাহলে x এর মান 30, তাহলে y এর মান কত হবে, x এর মান 30 হলে y এর মান 10 হবে, y এর মান 10। তাহলে 30 + 10 করলে 40, আবার 30 থেকে কি 10 বিয়োগ করে 20। এখন বলছি এই দুটো সংখ্যার গুণফল কত, তাহলে x × y, তাহলে 30 × 10, তাহলে কত হবে 300 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। শ্রী নবীন 95 টাকা দরে 6% স্টকে 19,000 টাকা বিনিয়োগ করছেন, তার প্রাপ্ত বার্ষিক লভ্যাংশ নির্ণয় করতে হবে। এটা তো স্টকের অঙ্ক, এটা কিন্তু কনসেপ্ট টাইপের অঙ্ক আমরা খুব কম করি, এই টাইপের কনসেপ্ট একটু বেসিকটা বোঝে নাও। মনে করো যে শেয়ার বাজারে রয়েছে, সেই শেয়ার বাজার রিলেটেড অঙ্ক। শেয়ার বাজারে কি হয়, শেয়ার বাজারে একটা ফেস ভ্যালু বলে একটা কি লেখা থাকে, একটা ফেস ভ্যালু। আমরা সাধারণত ফেস ভ্যালু মানে 100 টাকা, মানে কোনো একটা কোম্পানি একটা শেয়ার ইস্যু করে, মানে ব্যাপারটা কি, মনে করো একটা কোম্পানি রয়েছে, কোম্পানি কি করে তার বিভিন্ন শেয়ার ইস্যু করে, সাধারণ জনগণ যা রয়েছে সবাইকে সেই শেয়ারগুলি বা স্টকগুলি কি করে কেনে। তখন আসলে কি হয়, কোম্পানির অংশীদার কারা হয়ে যায়, যারা আগে শেয়ারগুলি তারা কি কোম্পানির কি অংশীদার। এখন কোম্পানি যদি লাভ হয় সেই লাভের থেকে অংশীদাররা কি সেই লাভ্যাংশটা পায়, লস হলে সেখান থেকে লস হয়ে যাবে তোমার। এই টাইপের কি হয় শেয়ার বাজার কি চলে। তার মানে শেয়ার বাজার ফেস ভ্যালু মানে কোনো একটা শেয়ার ইস্যু করলো, সেই শেয়ারের ফেস ভ্যালু হলো 100, মানে দাম লেখা থাকলো 100 এরকম, এটাকে বলা হয় কি ফেস ভ্যালু। তারপরে দেখো তারপরে স্টক কেনে, স্টকের ব্যাপারটা পরে বলছি। আরেকটা লেখা থাকে আমাদের কি মার্কেট ভ্যালু, মার্কেট ভ্যালু। তাহলে মার্কেট ভ্যালু ব্যাপারটা কি, মার্কেট ভ্যালু মানে কি শেয়ার বাজারে অনেক সময় কি দাম কম হয় বাড়ে, তখন কি লস হয় বা ঘাটতি হয়, তখন যে কম বেশি করে সেটাই হলো কি মার্কেট ভ্যালু। আশা করি বোঝা গেল, কম বেশি মানে কোম্পানি দাম ফিক্সড করে সেটাকে ফেস ভ্যালু, কম বেশি হওয়াটাকে সেটা বলে মার্কেট কেন। তারপরে এবার কি স্টক বা শেয়ার ব্যাপারটা কি, দেখো সে কি করেছিল 95 টাকা ধরে শেয়ার কিনেছিল, টোটাল কত টাকা শেয়ার কিনেছিল 19,000, কতগুলা শেয়ার কিনেছিল, নাম্বারটা কত শেয়ার। তার মানে এখান থেকে 95 টাকা যদি একটা শেয়ারের দাম হয়, সেই জন্য টোটাল যদি 19,000 টাকা ব্যয় করে, তাহলে একটা শেয়ারের দাম কত হবে, একটা শেয়ার বা একটা স্টকের দাম। তাহলে 19,000 ভাগ কত 95, কাটাকাটি করে দাও, 5 × 19 = 95, 19 কে 19 আর কত 3টা শুধু 5 দিয়ে কাটাকাটি করি, এটা কত 200। এটা হলো কি একটা শেয়ার,
এটা কি বললাম, নাম্বার অফ শেয়ার, মানে কি 95 টাকা দিয়ে একটা শেয়ারের দাম 95 টাকা, সে 19,000 টাকা ব্যয় করেছিল, টোটাল 95 টাকা একটা শেয়ারের দাম, এই টোটাল ব্যয় করেছিল 19,000 টাকা। এটা কি বললাম, কতগুলো শেয়ার কিনেছিল, সেটা নাম্বার অফ শেয়ার আমাদের বেরোলো। এটা নাম্বার অফ শেয়ার, কতগুলি শেয়ার সে কিনে, মানে 200টা শেয়ার কিনেছিল, একটার দাম 95 টাকা, টোটাল ব্যয় হচ্ছে 19,000 টাকা। এই হলো কেস। তাহলে বোঝা গেল টোটাল নাম্বার অফ শেয়ার। কেন আমি বের করলাম, এটা আমাদের একটা ফর্মুলা রয়েছে। দেখো, বার্ষিক লাভ্যাংশ আমাকে নির্ণয় করতে বলেছে, আর 6% টকে, মানে কোম্পানির যে মনে করো লাভ হয় সেখান থেকে কি করে ডিভিডেন্ড কি সবাইকে ভাগ করে দেওয়া হয়। তাহলে এখান থেকে আমাকে বলছে লাভ্যাংশ কত। এই দেখো, এই টাইপের অঙ্ক যদি লাভ্যাংশ আমাকে বের করতে হয়, তার একটা ফর্মুলা রয়েছে। লাভ্যাংশ বের করার ফর্মুলা কি, নাম্বার অফ স্টক, সে কতগুলি স্টক কিনেছে, 200টি স্টক কিনেছে, এই 200টি রাখো গেল। তারপরে কি, কত পার্সেন্ট স্টকের দাম, 6%, এর 6% করতে হবে। তাকে আমাকে কি করতে হবে, ফেস ভ্যালু। সাধারণত লাভ বা ক্ষতি যেটা আমরা করি স্টকের ক্ষেত্রে, সেটা সবসময় ফেস ভ্যালুর উপর নির্ভর করে। ফেস ভ্যালু আমরা সবসময় কি 100 ধরে আমরা কি অঙ্ক করি, ইন্টু 100। এটা 6 দোকানে কত, 1200 হবে আমাদের কি কারেক্ট অ্যান্সার। তার মানে অপশন সি। একটি ট্রেন এ থেকে বি পর্যন্ত 60 কিলোমিটার পার আওয়ার গতিবেগে চলতে 30 মিনিট সময় নেয়। সে যদি 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলে, সেই গতিবেগে একই দূরত্ব কত সময় লাগে, ডিস্টেন্সটা সেম। এর জন্য এটাকে আমি উইকিং নিয়মের সাহায্য করতে পারি। দেখো তো দেখি, এ থেকে বি এই যে এতটুকু ডিস্টেন্স, সে কত কিলোমিটার পার বেগে যায়, 60 কিলোমিটার পার আওয়ার বেগে যায়। তাহলে 60 কিলোমিটার পার আওয়ার বেগে যখন যায়, তার সময়টা কত লাগে, 30 মিনিট লাগে। সে যদি 1 কিলোমিটার পার আওয়ার বেগে যাবে, তাহলে নিশ্চয়ই সময়টা তার কি লাগবে, কম লাগবে না বেশি? সবাই বলে কম, বেশি লাগবে, যেহেতু কি গতিবেগ কম, সময় বেশি লাগবে, তাহলে গুণ করো, ওই নিয়মের সিস্টেমে আসে 60 × 30। তবে সে 40 কিলোমিটার পার আওয়ার বেগে গেলে কত মিনিট সময় লাগবে, এটাই আমাদের বের করলে হয়ে যাবে। তার মানে 60 × 30 বাই কত, 40। এটা কাটাকাটি করে দাও, 4 15 60। তার মানে তার কত মিনিট সময় লাগবে, 45 মিনিট সময় লাগবে। অপশন সি হবে সঠিক উত্তর। 53 টাকাকে এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে বি এর থেকে এ 60 টাকা বেশি পায়, 1 নম্বর কন্ডিশন, এবং সি এর থেকে বি 8 টাকা বেশি হতে হবে, প্রাপ্ত ভাগের অনুপাত কত হবে। তাই টোটাল প্রাইস কত ছিল, 53 টাকা। সেই 53 টাকাকে কতজনের মধ্যে ভাগ করা হয়েছে, 3 জনের মধ্যে। তাহলে কে কত টাকা পাবে একটু হিসাব করে নেই, এ বি সি। তাহলে সি, দেখো লাস্ট কন্ডিশন থেকে সি এর থেকে বি 8 টাকা বেশি পায়, সি যদি এক্স টাকা পায়, তাহলে বি কত টাকা পাবে, এক্স প্লাস 8 গেল 1 নম্বর। আবার দেখো প্রথম কন্ডিশন যাতে বি এর থেকে এ 60 টাকা বেশি পায়, তাহলে এ কত টাকা পাবে, তাহলে বি যদি এক্স প্লাস 8 পায়, তাহলে বি কত হবে, তার থেকে 60 টাকা বেশি পাবে, তার মানে এ পাবে হলো এক্স প্লাস 15 টাকা। এই যে টোটাল টাকা 53, তার মানে এই তিনটা যোগ করলেই আমাদের টোটাল আসবে। টোটাল টাকা আমাদের হিসাব করে নিই, এখানে 3x প্লাস 15 আর যোগ করলে কত হয়, 23 ইকুয়াল টু 53। তাহলে 3x ইকুয়াল টু কত, 3 3 0 3। তাহলে x এর মান কত দাঁড়ালো, 10 গেল। তার মানে এর মান বের করো, বির মান বের করো, সি মান অনুপাত করে দিলে, তাহলে a is to b is to c। তাহলে x এর মান 10, তাহলে এর মান কত, 15 প্লাস 10 25। বির মান কত, 10 যোগ 8 18। সির মান কত, 10। তাহলে 25 is to 18 is to 10 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। আরেকটা একটু মজার ব্যবসা, দেখো এই সবগুলোকে যোগ করে দেবে কি 53 আসবে। একটু এই সমস্ত উদাহরণের দিকেও কি অপশন দিকেও নজর রাখবে। দেখো এই অঙ্ক করতেই হবে না, অনেক অঙ্কের ক্ষেত্রে হিসাব করে দেখো, একবারে মিলিয়ে দেখো, 18 দেখো 8 বেশি, এটা কত বেশি, হিসাব করে দেখো 7 বেশি, লজিকে মিলে গিয়েছে, তার মানে কি অপশনে অ্যান্সার। এটা করারই দরকার ছিল। যদি একটি বৃত্তের পরিধি এবং ব্যাসার্ধের মধ্যে পার্থক্য 37 সেন্টিমিটার, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত তা নির্ণয় করতে বলছে। তাহলে বৃত্তের পরিধি আর ব্যাসার্ধের মধ্যে পার্থক্য। আচ্ছা, আমরা দেখো বৃত্তের পরিধি মানে কি, 2πr, মানে একটা বৃত্তের গোলপাক খাবো, সেটা যতটা দূরত্ব অতিক্রম করে একটা গোলপাক খেতে, সেটাই হলো বৃত্তের পরিধি। তাহলে পরিধি ইকুয়াল টু 2πr। আর ব্যাসার্ধের মধ্যে পার্থক্য, আর ব্যাসার্ধ আমরা কি আর, এটা হলো ব্যাসার্ধ। এখান থেকে তোমাদের একটা জিনিস আমরা বলে রাখি, দেখো পরিধিকে যদি আমরা ব্যাসার্ধ দিয়ে ভাগ করি, তাহলে কি বাড়ায়, পরিধি বাই কি ব্যাসার্ধ। তাহলে আমাদের পরিধি কত ছিল, 2πr, আর ব্যাসার্ধ কত ছিল আর, এটা কাটা দাও। তার মানে 2 ইন্টু পায়ের মান কত, 22/7, 22 দোকানে কত, 44 বাই কত 7 গেল। তাহলে পরিধি আর ব্যাসার্ধের রেশিও কত,
44:7। তোমরা ডাইরেক্ট এটা মনে রাখবে যে কোনো বৃত্তের ক্ষেত্রেই পরিধি আর ব্যাসার্ধের রেশিও কত, 44:7। আসলে পরিধি আর যদি ব্যাসের রেশিও হয় তাহলে 22/7টা আসলে কি, 22/7 হলো পরিধি আর কি ব্যাসের রেশিও। ব্যাস মানে কি, কোন একটা বৃত্তের কেন্দ্র থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যাবে, এই যে রেখা কেন্দ্রগামী হতে হবে পরিধির এক বিন্দু থেকে আরেক বিন্দু পর্যন্ত, তাকে আমরা বলি ব্যাস। তাহলে ব্যাসের অর্ধেক হলো কি ব্যাসার্ধ। তাহলে ব্যাস যদি 10 হয় ব্যাসার্ধ 5 সেমি এরকম। তাহলে পরিধি আর ব্যাসের অনুপাত সবসময় হয় কত, 22/7। আর পরিধি আর ব্যাসার্ধের অনুপাত কত, 44/7। এই যে দুটো পয়েন্ট এত কিছু করতে হবে না, বোঝানোর জন্য বললাম। তাহলে আমি কি শিখলাম এটা তোমরা নোট করে নাও খাতায়। পরিধি আর ব্যাসার্ধের রেশিও কত, 44/7, 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন, পরিধি আর ব্যাসের রেশিও কত হয়, আমরা যে পায়ের মান বলি সেটা, 22/7 হলো কি পরিধি আর ব্যাসের রেশিও। এই দুটো ডাটার সাহায্যেই আমরা এখন অঙ্ক করব। তাহলে কার কার পার্থক্য বলেছে, পরিধি আর ব্যাসার্ধের পার্থক্য। তাহলে কোন কন্ডিশন নিতে হবে আমাকে, 1 নম্বর কন্ডিশন নিতে হবে। পার্থক্য মানে কি, বিয়োগ করা। 44 থেকে 7 বিয়োগ করব, তাহলে কত হয় 37। এই যে 37 তার ভ্যালু দেওয়া রয়েছে কত, 37। তাহলে একের ভ্যালু কত, 1। কার মান বের করতে বলেছে, বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের কিসের প্রয়োজন, ব্যাসার্ধের প্রয়োজন। ব্যাসার্ধ বের করা দরকার, ব্যাসার্ধের ভ্যালু কত, 7। তাহলে একের ভ্যালু যদি 1 হয় 7-এর ভ্যালু কত হবে, 7। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমরা কত পেলাম, 7। বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম। এখন বৃত্তের আমাকে কি বের করতে হবে, ক্ষেত্রফল। ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার। তাহলে 22/7 ইন্টু 7 কত, 49, 7 49, 7 দোকানে 54, 7 দোকানে 14, 7 14 154 হবে কি আমাদের সঠিক উত্তর, 154, অপশন ডি। তাহলে তোমাদের এটা কি বোঝানো হলো কেমন করে 44/7 আসলো, আর আমরা পরীক্ষার সময় এইভাবে কি অঙ্ক করব। একজন অসাধু ব্যবসায়ী 22% ক্ষতির সাথে তার বস্তু বিক্রি করার ঘোষণা করে, কিন্তু সে 35% হালকা ওজন দেয়, মানে 35% কম ওজন দেয় ব্যবহার করে, তার লাভ বা ক্ষতির হার কত হবে। তাহলে অসাধু 22% ক্ষতিতে বিক্রি করে, তার মানে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস। তাহলে কস্ট প্রাইস যদি আমাদের 100 হয়, তাহলে 22% ক্ষতি, তাহলে সেটা কত হবে, 78 হবে। তাহলে 100 থেকে 22 বিয়োগ করে দিলাম। মানে এটাকে ছোট করা দরকার, ছোট করে নিতে পারো, 50। এটাকে কত করে দাও, 39। আবার যাচ্ছে 25, না যাচ্ছে না, সরি, 50:39 গেল। এটা আমাদের প্রাইসের রেশিও। তারপরে কি বলছে, ওজনে কি 35% হালকা দেয়, হালকা ওজন মানে কম দেয়, তাহলে 35/100। ছোট করলে তাহলে কত হবে, 5×7=35, 5×100। তাহলে 20 দেওয়ার দরকার ছিল, কিন্তু সে 7 কম দেয়, তাহলে কত, 20 থেকে 7 বিয়োগ করো, তাহলে কত হবে, 13 দেয়। কত দেয়, 13 দেয়। তার মানে 20 দেওয়ার কথা ছিল, যেহেতু সে কম দেয়, তার মানে 20 দেওয়ার কথা, তার থেকে 7টা কি কম দেয়, তাহলে সে দেয় কত, 13। 20 জায়গায় সে দেয় কত, 13। এটা কি কোয়ান্টিটিতে, আর কোয়ান্টিটিটা আমাদের কি আকারে আসে, প্রফিট আকারে আসে, তখন সেটা কি হবে, উল্টে যাবে। তখন যেহেতু কোয়ান্টিটির সঙ্গে প্রাইসের ব্যস্ত সম্পর্ক, তখন আমাকে লিখতে হবে কি উল্টো, মানে 13টাকে লিখতে হবে আগে আর 20টাকে আনতে হবে কি পরে। কেজির ক্ষেত্রে এটা কিন্তু মনে রাখবে। গেল। এখান থেকে এরকম আমরা করতে পারবো, এখানে কি গুণ করতে হবে। তাহলে কস্ট প্রাইস কত হবে, 50 × 30। দেখো আমরা এখান থেকেই কাটাকাটি করে দিতে পারতাম, থাক একটু বুঝে নাও। 39 কত, 20। এবার দেখো কাটাকাটি যায়, 3 × 39, এই শূন্য কাটো, তাহলে 5 কত, 6। তাহলে কস্ট প্রাইস কত, 5, আর সেলিং প্রাইস কত, 6। তাহলে তাকে লাভ হলো লস হলো, সবাই বলে 5 টাকা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য 6 টাকা, লাভ হলো কত টাকা, লাভ হলো 1 টাকা লাভ হলো। লাভের হার কত, 1/5 ইন্টু কত, 100। তাহলে 5×20 কত, 100। তাহলে 20% হবে হিয়ার তার লাভ, অপশন ডি, 20% লাভ। একজন ব্যবসায়ী একজন গ্রাহকের কাছে 10টি চেয়ার এবং 2টো টেবিল এত টাকায় বিক্রি করে, অন্য গ্রাহকের কাছে তিনি একই দামে 8,000 টাকায় 10টি চেয়ার 3টি টেবিল বিক্রি করে, তবে একটি চেয়ারের দাম তাকে নির্ণয় করতে বলেছে। এই 10টি চেয়ার প্লাস 2টি টেবিল এর দাম কত, টোটাল 7,000 টাকা। আবার কি 10টি চেয়ার প্লাস 3টি টেবিলের দাম কত, 8,000 টাকা। তাহলে আমি কি বের, একটি চেয়ারের দাম, তার মানে সমাধান অঙ্কের মতো কাকে আউট করতে হবে, টেবিলকে আউট করতে হবে। টেবিলকে আউট করতে গেলে তোমরা এখানে 2 দিয়ে গুণ করেও কি করতে পারি আমরা এখানে। তাহলে এখানে আমরা কত দিয়ে গুণ করে দেই, 3 দিয়ে গুণ করে দাও এটাকে,
পরেরটাকে আমাদের 2 দিয়ে গুণ করে বিয়োগ করে দেবো। 3 দশে কত 30 আর 10 দোকানে 20, এটা সমান হয়ে গেল 3 দোকানে কত 60 আর এটা কত হবে 3 দোকানে কত 60। বাস তারপর টিটি আউট হয়ে যাবে, তাহলে এক থেকে বিয়োগ করে দেবো। 3 দিয়ে গুণ করলে কত হয় 3 দশে কত 30, তাহলে 30C গেল। পরটা 2 দিয়ে 10 দোকানে 20C যে বিয়োগ করে দিলাম, আর আমাদের এইটি আউট হয়ে গেল। ইকুয়াল টু 3 সাথে কত 21 আর 8 দোকানে কত 16, 21 16 গেলে 15, সরি 5, 1 2 3 বিয়োগ করো তাহলে কত হয় 10C, তাহলে 10C ইকুয়াল টু কত 5000, তাহলে এটা কাটা, তাহলে 1C ইকুয়াল টু কত 500, তাহলে একটি চেয়ারের দাম কত টাকা 500 টাকা, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। একটি বস্তুর দাম 70% বৃদ্ধি করায় তারপর ওই চিহ্নিত মূল্যের উপর 5% এবং 20% একটি স্কিম ছাড়ার অনুমতি দেয়। যদি দাম নগদে পরিশোধ করা তাহলে আরো 20% অতিরিক্ত ছাড় দেওয়া হয়, তাহলে লাভের শতকরা হার কত, এটা আমাকে বের করতে। লাভ আমি কস্ট প্রাইস হলো 100 ধরে নিলাম। এরপরে দেখো দাম 70% বাড়ানো হলো, তাহলে সেটা কত হবে 170, এইভাবে করে দিতে পারি বা একবার এইভাবে করে দাও ইচ্ছা গেল। তারপরে কি 5% ছাড় দেওয়া হয়েছে, 95/100 গেল। তারপরে কি আবার 20% ছাড় দেওয়া হয়েছে 80/100, আবার অতিরিক্ত ছাড় দেওয়া হয়েছে 20% ইন্টু 80/100। এই হলো অঙ্ক। এবার আমাকে কি করতে হবে অঙ্ক করতে হবে। এটা দেখো এটাতে কত দাম হয় আলটিমেটলি, এই শূন্য কাটাকাটি গেল, তারপরে এই শূন্য এই যে দুটো শূন্য কাটাকাটি গেল, 5 19 কত 95, 5 20 কত 100 গেল। তারপরে 2 দিয়ে কাটাকাটি করো, 2 দিয়ে কাটাকাটি করলে কত হয় 2 দিয়ে, এটা একবারে করি 20 দিয়ে, 4 20 কত 80 গেল। নিচে কত আসবে 4 দিয়ে কাটাকাটি করলে 4 25 100 থাক। তার মানে আমাদের কি কি রাখলো 17 ইন্টু 19 ইন্টু 8 ইন্টু 4 আর নিচে কত আসলো আমাদের 100। এবার আমাদের কি ক্যালকুলেশন করতে হবে, তাহলে 17কে প্রথমে 19 দিয়ে গুণ করে নাও, তাহলে কত হয়, বা 8কে 17 দিয়ে গুণ করো, তাহলে 7 8 কত 56, 7 8 56, 6 8কে 8 5 13, 136 আর 19কে 4 দিয়ে গুণ করলে হবে 76, একে 6 গুণ করে দাও, 6 6 কত 36, 6 13 78 আর 3 কত 81, 7 দিয়ে গুণ করো, 6 7 42 এর 2, 7 13 কত 91 আর 4 কত 95, 6 6 2 একে 3, 8 5 13, 9 একে 10, তাহলে উপরে কি আসলো 103 36 আর নিচে কত 100, দুটো শূন্য তার মানে 103.36 গেল। তারপরে বলছে যদি সে কত শতাংশ লাভ করে, এটা আলটিমেটলি আমাদের কি বেরোলো সেলিং প্রাইস। লাভ কত হলো, কস্ট প্রাইস ছিল কত 100, সেলিং প্রাইস কত 103.36, প্রফিট কত তাহলে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কত আসবে 103.36, 100 বিয়োগ করি তাহলে 3.36, এত পার্সেন্ট প্রফিট। ডাইরেক্ট পার্সেন্ট লিখে দিলাম এই কারণে যে দুটো কস্ট প্রাইস 100, 3.36 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। 50টি সংখ্যার গড় 45, পরে দেখা গেল যে দুটি সংখ্যা 21 ও 91 পরিবর্তে 12 19 হিসাবে করে ভুল করা হয়েছে, তবে সঠিক গড়টি কত। তাহলে 50টি সংখ্যার এভারেজ ছিল কত 45, এটা হলো এভারেজ। দেখা গেল 21 আর 91 যাদের পরিবর্তে নেওয়া হলো কত -12 আর -19, এতে তার গড় কতটা বাড়লো বা কমলো সেটা হিসাব করে আলটিমেট সংখ্যা কত ছিল 50, 50 দিয়ে ভাগ করার পরে যা পাবো এর থেকে বোঝা যাবে যে মানটা কত বাড়লো এভারেজটা বা কত, যদি প্লাসে আসে মানে কি এভারেজটা বাড়লো, মাইনাসে আসে মানে কি এভারেজটা কমলো, এই হলো লজিক। 21 আর 91, 12 আর 19, আচ্ছা 21 থেকে আমরা 12 বিয়োগ করে দিই তাহলে কত হয় 9, 91 থেকে 19 বিয়োগ করে দাও, তাহলে 11 থেকে 9 বিয়োগ করলে কত 7, 11 থেকে 9 বিয়োগ করলে 7, 9 থেকে 2 বিয়োগ করলে 11 থেকে 9 বিয়োগ করলে 7 না সরি 11 থেকে 9 বিয়োগ করলে 2 গেল, আর 9 থেকে 2 বিয়োগ করলে 7, নিচে কত 50, তাহলে উপরে আমাদের আসলো কি 9 + 70, তাহলে কত হয় 9 7 যোগ করলে হবে 81, আর নিচে কত হবে 50, 2 দিয়ে গুণ করে দাও তাহলে কত হবে 2 অক্ষে 2, আর দোকানে 16 আর নিচে কত 100, তাহলে ক্যালকুলেশনে আমাদের সুবিধা
1.62 অ্যান্সার কিসে আসলো প্লাসে, তার মানে গড়টা বৃদ্ধি পেলো। তাহলে আগে ছিল কত ইনিশিয়াল 45, তার সঙ্গে যদি আমি 1.62 যোগ করে দিই তাহলেই হবে। তাহলে কত হবে 46.62 হবে আমাদের সঠিক উত্তর। যদি কম হতো এখানে মাইনাস আসতো চাইন, তাহলে 45 থেকে আমরা বিয়োগ কম গড়টাকে কমিত। অপশন সি। একটি ঘনকের আয়তন 1728 সেন্টিমিটার, তবে তার প্রান্তের দৈর্ঘ্য কত? ঘনকের আয়তন মানে কি a কিউব, যার ভ্যালু কত 1728, এটা হলো ঘনকের আয়তনের ফর্মুলা। তাহলে এর মান কত হবে a কিউব, এটা হলো 12 কিউব হলো 1728, তাহলে এর মান হবে 1, তাহলে হবে 12 হবে আমাদের সঠিক উত্তর। a ও b এর অনুপাত 6:5, b ও c এর অনুপাত 2, তাহলে a ও c এর অনুপাত কত? তার মানে a আর b এর অনুপাত কত 6 কত 5, আর b আর c এর অনুপাত কত 2:3। তাহলে দুটোতে b কে সমান করে দাও, তাহলে একে কত দিয়ে গুণ করবে 2 দিয়ে গুণ করো, তাহলে 5 দোকানে 10, তাহলে একেও 2 দিয়ে গুণ করো, 6 দোকানে 12, একে 5 দিয়ে গুণ করে দাও, যেহেতু b দুটোকে কমন তাই সমান করে দিলাম, তাহলে একেও 5 দিয়ে আমাকে গুণ করতে হবে ইনটু 3 5 কত 15। কার কার অনুপাত লাগবে a:c, তাহলে 12:15, তাহলে 4:5। অপশন ডি হবে সঠিক উত্তর। অথবা তোমরা এ বি সি এইভাবে করতে পারবে। এ বি কত 6 5, আর সি এরটা ফাঁকা, এখানে 5ই বসবে। পরেরটা কত বিসি 2 3, তাহলে এখানে 2 বসবে। তাহলে 6 দোকানে কত 12, 5 দোকানে 10, 3 5 15, তাহলে এ আর সি বলেছে, তাহলে এখানে এ কত 12 আর সি কত 15। এইভাবেও কি আমরা করতে পারি। এ বি সি একটি কাজ যথাক্রমে 20 দিন 30 দিন 7 দিনে করতে পারে। এ যদি প্রতিদিন কাজ করে এবং প্রতি তৃতীয় দিনে বি এবং সি ও এ এর সাথে কাজ করে, তাহলে কত দিনে কাজটি শেষ হবে? তাহলে এ করে কত দিনে 20 দিনে, বি করে কত দিনে 30 দিনে, সি করে কত দিনে 60 দিনে। গেল, এখান থেকে টোটাল ইউনিট কাজ আমাদের কি হবে লসাগু করতে হবে, তাহলে 60। তাহলে এ বি সি এর এফিসিয়েন্সি কত? এটা হবে 3, এটা হবে 2, এটা হবে কত 1। গেল, কাজটা কি করে এ কি করে প্রতিদিন করে, তাহলে এ করলো। তারপর যদি প্রতি তৃতীয় দিনে বি সি ও এর সাথে, তাহলে পরের দিনও এ করবে, তৃতীয় দিনে করবে কে এ বি সি, এইভাবে এ এ এ বি সি। আবার কাজ শেষ হয়ে গেল, আবার পরে আবার কে করবে এ এ আবার কি এ বি সি, এইভাবে এ এ এ বি সি। আবার এটা কাজ শেষ হলে আবার কি বি, যতদিন না কাজ এভাবে কি করবো মানে কি, তাহলে আমাদের যে কোনো একটা অর্ধেক যখন থেকে প্যাটার্ন শেষ হলো সেইটুকুকে নিব। তাহলে নেবো আমাদের কতটুকু এ করলো এ বি সি 3 এ এ এইভাবে। তাহলে এর এফিসিয়েন্সি কত ছিল? এর এফিসিয়েন্সি ছিল 3, এর এফিসিয়েন্সিও 3, এ বি সি টোটাল এফিসিয়েন্সি কত 3 2 5 একে কত 6। এই যে কত দিনে হলো এটা 3 দিনে। তাহলে 3 দিনে তারা কত ইউনিট করলো 3 3 6 6 12 ইউনিট। কত ইউনিট কাজ করতে হবে তাকে 60 ইউনিট। তাহলে 5 দিয়ে গুণ করে দাও, 5 বরং 60 ইউনিট, তাহলে একেও 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 15 দিনে কি হবে কাজটা শেষ হবে। তাহলে 15 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। বার্ষিক সরল সুদে কত শতাংশ হারে নির্দিষ্ট অঙ্কের টাকা 5 বছরে কি হবে দ্বিগুণ হবে? তাহলে প্রিন্সিপাল যদি 1 হয় তাহলে অ্যামাউন্ট কত হবে 2, তাহলে ইন্টারেস্ট কত হবে 1। তাহলে ফর্মুলা কি I ইকুয়াল টু পিটিআর বাই 100, পি হলো 1, টি আমার কত 5 ইন্টু আর বাই 100, 5 পুরিং কত 100, আর ইকুয়াল টু কত পার্সেন্ট 20% হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। অথবা তোমরা ফর্মুলার সাহায্যে করতে পারো 100 ইন্টু কত বছর বলছে দ্বিগুণ, তার মানে কি n-1, মানে 2 এর থেকে 1 বিয়োগ করো 2 - 1 বাই কত, এই হলো ফর্মুলা। তার মানে 100 ইন্টু 1 বাই কত 5, তাহলে কত হবে 20%। চলো এই ফর্মুলার সাহায্যে করতে, ফর্মুলাটা কি শিখলাম 100 ইন্টু n-1 বাই টি, চলো আর বের করার ফর্মুলা। n মানে কত গুণ, 2 গুণ হলে 2 বসাবো, 3 গুণ হলে 3 বসাবো। একটি রম্বসের পরিসীমা 100 সেন্টিমিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য কত 40 সেমি, তাহলে রম্বসের ক্ষেত্রফল কত? রম্বস মানে কি, রম্বস হলো বর্গক্ষেত্রের মতোই, বর্গক্ষেত্রের 4টা বাহু সমান, রম্বস হলো 4টা বাহু সমান।
কিন্তু বর্গক্ষেত্রে প্রতিটি কোণই সমকোণ এবং প্রতিটা কর্ণের দৈর্ঘ্য সমান, দুটো কর্ণই সমান, কিন্তু রম্বসের কর্ণ দুটো আলাদা হবে এবং কোনো কোণই হবে না কি সমকোণ। এই যে রম্বস, পরিসীমা কত 100, তাহলে রম্বসের যে চারটা বাহু সমান, তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত হবে, তার মানে 4a = 100, এটি হলো পরিসীমা রম্বসের। তাহলে a = কত, 4 × 5 = 100, তাহলে রম্বসের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত হবে 25, 25, 25, 25। কর্ণ কত 40, তাহলে এ বি নাম দিলাম, এই যে এ বি কর্ণের লেন্থ যার মান কত 40 সেমি। আমাদের কি বের করতে, রম্বসের ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা হলো কি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তার মানে কর্ণদ্বয় জানা দরকার, একটা কর্ণ আমরা জানি, তাহলে আরেকটা কর্ণ আমাকে বের করতে হবে। কিভাবে বের করবো, এটাই হলো অঙ্ক। মনে রাখবে রম্বসের যে কর্ণ রয়েছে এই কর্ণদ্বয় পরস্পরের সঙ্গে কি 90 ডিগ্রি কোণে ছেদ করে, 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন কি হবে, এবং প্রত্যেকটা কি হবে সমান ভাগে ভাগ হয়। যদি এবি কর্ণের মান কত হয়, এবি কর্ণের মান যদি 40 হয়, তা কি হবে এ ওটা হবে কত 20, ওবি হবে 20, এরকম। সিডি, তাহলে সিডি যদি মান যদি মনে করো 16 হয়, তাহলে সিও হবে কত 8, আর ওডি হবে কত আমাদের এইভাবে সমান 2 ভাগে ভাগ করে কর্ণদ্বয় গেল। তার মানে কি এডি আমাদের কত 25 বের করলাম, এডি মানে একটা বাহুর দৈর্ঘ্য 25, একটা কর্ণের দৈর্ঘ্য কত 40, তাহলে উপরের টুক তাহলে কত হবে 20। তাহলে আমাদের এইটার মান কত, লম্ব স্কয়ার ভূমি স্কয়ার ইকুয়াল টু, যেহেতু কর্ণদ্বয় পরস্পরকে 90 ডিগ্রি করে কি করে ছেদ করে, এখানে সমকোণী ত্রিভুজ একটা কি উৎপন্ন হয়। তার ছবিটাকে তোমাদের একটু ভালো করে বুঝিয়ে দেই। এটা হলো আমাদের রম্বস, এই যে রম্বসের কর্ণদ্বয়, এইখানে কত ডিগ্রি কোণ থাকে 90 ডিগ্রি, বোঝা গেল। তাহলে এ বি, তাহলে এ বি কত দৈর্ঘ্য, একটা কর্ণের দৈর্ঘ্য 40, তার মানে এই যে এও এটার অর্ধেক যদি হবে তাহলে কত, এ বি যদি 40 হয় এর অর্ধেক হবে 20। আর এটা মনে করো ওডি, ওডির মান আমরা জানি না কিন্তু এডির মান জানি, এডির মান কত 25। তাহলে দেখো এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে 90 ডিগ্রি, মানে কি এ ও ডি কি ত্রিভুজ, এ ও ডি হলো একটা কি সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি, সমকোণী কি ত্রিভুজ, এ ও ডি কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। তাহলে এ ও ডি সমকোণী, কোন ফর্মুলা ইউজ করতে পারবো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু কি অতিভুজ স্কয়ার। তাহলে অতিভুজটা আমাদের 25, লম্ব যাই হোক না কেন যার মান 20, তার মানে কি আমাকে ওডির মান বের করতে হবে। তাহলে ওডির মান আগে বের করে নিই, ওডি মানে কি একটা কর্ণের অর্ধেকের দৈর্ঘ্য, তাহলে √, তাহলে কত হবে 25 স্কয়ার মাইনাস 20 স্কয়ার, তাহলে কত হয় 625, 400 225, তাহলে মানে 15 হবে। টিপলেটের সাহায্য করা যায়, ওডি কত 15, তাহলে ওডি যদি 15 হয় বাকিটা সমানই হবে, যেহেতু সমান 2 ভাগে ভাগ করা যায় 15 15 30। তার মানে রম্বসের একটা কর্ণের দৈর্ঘ্য আমরা পেলাম কত দেওয়াই রয়েছে 40, আর আরেকটা কর্ণের দৈর্ঘ্য কত 15 15 30। এখন বলছে রম্বসের ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু 40 ইন্টু কত 30, কর্ণদ্বয়ের গুণফল, এটি ক্ষেত্রফলের ফর্মুলা। তাহলে 3 দোকানে 600 হবে আমাদের কি সঠিক উত্তর, অপশন ডি। 55 টাকায় একটি বস্তু বিক্রি করলে 10% লাভ হয়, 58 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে। দেখো 55 টাকায় বিক্রি করলো, তাই বিক্রয় মূল্য করলে 10% লাভ, সিপিটা বের করে দিই। তাহলে সিপি বের করতে গেলে বিক্রয় মূল্য 100 উপরে হবে, 10% লাভ 110 কি নিচে, তাহলে 5, তাহলে 50 হলো আমাদের কি সিপি, এটা হলো আমাদের সিপি। আবার এসপি কত দেওয়া রয়েছে, নতুন এসপি 58, লাভ কত বলবে সবাই 8 টাকা, আর লাভের হার আমরা কস্ট প্রাইসের উপরে বের করি 16%, অপশন সি। একটি সিলিন্ডারের উচ্চতা কত, উচ্চতা নির্ণয় করতে হবে যার ব্যাসার্ধ কত 7 এবং মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল এত। তার মানে এই যে একটা সিলিন্ডার, সিলিন্ডারের ব্যাসার্ধ কত দেওয়া রয়েছে 7 সেমি, পৃষ্ঠতলের ক্ষেত্র মানে সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেওয়া রয়েছে, যে উপরের দুটো পোর্শন আর এরকম বক্ষতলের ক্ষেত্রফল, এই সব মিলিয়ে কত 968। তবে বলছে এই সিলিন্ডারের হাইট কত তা আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে আমাকে সিলিন্ডারের মোট পৃষ্ঠে যেহেতু ক্ষেত্রফল দেওয়া রয়েছে, মোট পৃষ্ঠের ক্ষেত্রফলের ফর্মুলা জানতে হবে। মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল ফর্মুলা কি, এইখানে দেখো এই পাশে একটা বৃত্ত নিচে একটা বৃত্ত, তার মানে 2πr² নিতে হবে, যেহেতু বৃত্তের ক্ষেত্রফল πr², তার দুপাশে দুটো, তাই 2πr² প্লাস এই যে পার্শ্বতলের ক্ষেত্রফল যেটা দিয়ে তৈরি হয়েছে বাঁকা পোর্শনটা, সেটার কত ফর্মুলা কি 2πrh,
তাহলে এখানে 2πr যোগ করে দাও। এটাই হলো আমাদের রম্বসের সমগ্রতলের ক্ষেত্রফলের, রম্বসের না, সিলিন্ডারের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা। তাহলে আমরা জানি এখন এখান থেকে কি বের করতে হবে, উচ্চতা বের করতে। এখান থেকে যদি মডিফাই করি আমরা কি শিখবো, 2πr কমন গেল, r প্লাস এইচ। তোমরা ডাইরেক্ট এই ফর্মুলা মনে রাখবে। তার মানে কি, সিলিন্ডারের সমগ্র পৃষ্ঠের ফর্মুলা কি, 2πr ইন্টু r প্লাস এইচ। 2 এর মান 2 আর পায়ের মান কত, 22/7, আর এর মান দেওয়া রয়েছে 7, r প্লাস এইচ মানে 7 প্লাস এইচ, এবং কি পৃষ্ঠের ক্ষেত্রফল 96। এই হলো অঙ্ক। এটা কাটো। তা দেখো কত দিয়ে কাটাকাটি যায়, 11 দিয়ে, 11 দোকানে 22, 8 11 88, 8 8 11 88, 2 দোকানে 4, তাহলে 2 2, তাহলে এইচ ইকুয়াল টু আমাদের কত হবে, 15। অপশন এ হবে সঠিক উত্তর। ধরা যাক স্থির জলে একটি নৌকার বেগ 17 কিলোমিটার পার আওয়ার, স্রোতের গতিবেগ কত, এত কিলোমিটার, এবং 110 কিলোমিটার অধিক 17 কিলোমিটার যেতে নৌকার কত সময় লাগবে। তাই নৌকার বেগ, বোর্ডের স্পিড কত, 17, আর স্পিড কত স্রোতের, 5 কিলোমিটার পার আওয়ার। আমাদের কিসে দেওয়া রয়েছে, 110 কিলোমিটার অনুকূলের বের করার ফর্মুলা কি, বোটের গতিবেগ প্লাস কি স্রোতের গতিবেগ যোগ করতে হয়, মানে অনুকূলে গতিবেগ বের করতে হয়, প্রতিকূলে বিয়োগ করতে হয়। তাহলে অনুকূলে গতিবেগ কত হবে, 17 প্লাস কত 22, 22 কিলোমিটার পার আওয়ার। এটা হলো স্রোতের অনুকূলে। এই যে এত কিলোমিটার বেগে নৌকাটা কত দূরত্ব অতিক্রম করে, 110 কিলোমিটার। তাহলে নৌকাটি সময় কত লাগবে, টাইম বের করতে হবে ডাউন স্ট্রিমের ক্ষেত্রে। তো ডিস্টেন্স বাই গতিবেগ, 5 দোকানের 10, 5 11, তাহলে 5 আওয়ার হবে আমাদের সঠিক উত্তর। অপশন ডি। যদি দুটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 16:9 হয় তবে আয়তনের অনুপাত কত। এই যে দুটো গোলক রয়েছে, দুটো গোলকের ক্ষেত্রফলের অনুপাত কত, ইস্টু হবে 16:9, 16:9। এটা হলো এরিয়ার অনুপাত। তাহলে এরিয়া থেকে আমাদের কিসে আসতে হবে, প্রথমে ব্যাসার্ধে আসতে হবে। এরিয়া থেকে আসবো কি, ব্যাসার্ধ থেকে যাবো আবার কিসে, ভলিউমে। এই হলো লজিক। তাহলে এরিয়া থেকে যখন আমরা ব্যাসার্ধে আসবো, মনে রাখবে আমাকে কি করতে হবে, রুট করতে হবে। তাহলে 16 রুট করলে কত হবে, 4, আর 9 রুট করলে 3। তাহলে এরিয়া থেকে আমরা ব্যাসার্ধে আসলাম। এবার ব্যাসার্ধ থেকে আমাকে যেতে হবে কি, আয়তনে। আয়তন মানে কি, কিউব। তাহলে 4 এর কিউব কত, 64, আর 3 এর কিউব কত, 27। তাহলে 64:27 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা ও ক্ষুদ্রতম যৌগিক সংখ্যার গুণফল কত। তাহলে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত, 2 হলো কি একটা জোড় মৌলিক সংখ্যা, 2 কে আমরা নিব। ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কত, 4, যার গুণফল আমাকে নির্ণয় করতে বলছে। 4 দোকানে 8 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। এই ছিল 20খানা অঙ্ক করে আসে এসএসসি জিডিতে, এবং 20খানা অঙ্কের সব দিলাম, এবং কি আমি অনেক ডিটেলসে কি আলোচনা করলাম কিছু কিছু অঙ্ক, কারণ এই সূত্র না জানলে কি অসুবিধা, সূত্রগুলো কিভাবে আসলো সেটাও কিছু দেখালাম। তবে আজকে যে ক্লাস করানো হলো, এই ক্লাসে যে অঙ্কগুলি করানো হলো, সেই অঙ্কগুলিতে তোমার যদি ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করো। এছাড়াও তোমার যদি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দেখতে ইচ্ছে হয়, আমার সুবিধা স্যারের বই ডিটেলসে কমপ্লিট করে, এছাড়াও অন্যান্য আরো কি ক্লাস করানো রয়েছে, তোমরা সেই ক্লাসগুলি ফলো করো। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরদিন ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।